এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা তোমরা মাঝে মাঝে একটা প্রশ্ন করো যে ভাইয়া আমরা সৃজনশীল প্রশ্নে 10-এর মধ্যে 10 বা 9 কীভাবে পেতে পারি। আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো যে কোন কোন স্ট্র্যাটেজি মেনটেন করলে তুমি আসলেই কিছু সৃজনশীলে 10-এ 10 আর কিছু কিছু সৃজনশীলে তুমি 10-এ 9 পেতে পারো। টোটাল বাংলা যদি আমি বলি তুমি 70-এর মধ্যে 65 ইজিলি পাওয়া সম্ভব, তুমি যদি একটু ভালো মতো পড়াশোনা করো আর সাথে সাথে এই স্ট্র্যাটেজি মেনটেন করো। আসো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। সো প্রথম যে কাজ, অবশ্যই তোমার প্রথম কাজ হবে কি, বাংলা বইয়ের কবিতা, গদ্য, নাটক, উপন্যাস যা যা আছে সব কিছু একদম গুছিয়ে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াশোনা করা। কনসেপ্ট ক্লিয়ার করে যদি তুমি পড়াশোনা করতে পারো তাহলে কিন্তু তোমাকে আটকাতে হবে না, আর স্ট্র্যাটেজিগুলো পরে জানলেই হবে। অনেকে ভাবতেছো যে ভাই আমি তো পড়াশোনা করব না, আমি জাস্ট আপনার ভিডিও দেখেই 70-এ 65 পাবো, সেটা কিন্তু হবে না। আগে কনসেপ্ট ক্লিয়ার করে অবশ্যই পড়তে হবে, তারপর এই ভিডিওটা তোমার জন্য কার্যকর হবে। তো প্রথম কাজ হবে যে পরীক্ষা হলে যখন প্রশ্নটা পাবা তোমার কি করতে হবে, প্রশ্নটা আগে ভালো মতো পড়তে হবে। প্রশ্নটা পড়লেই তুমি কিন্তু বুঝতে পারবা যে আসলে কী চেয়েছে, কোন কবিতা থেকে এসেছে। তুমি যখন একবার পড়ে ফেলবা, আমি তোমাকে বলবো কি প্রথমে আগেই তুমি 7টা প্রশ্ন টোটাল দেখে ফেলবা, যে কয়টা দেওয়া আছে তার মধ্যে কি 7টা অ্যান্সার করতে হবে তোমাকে। সো এই 7টা তুমি আগেই ঠিক করে ফেলবা যে তুমি এই কবিতা থেকে অ্যান্সার করবা। আগেই ঠিক করলে কি হয়, তুমি যেগুলো ঠিক করে ফেলেছো তোমার ব্রেন কিন্তু প্যাসিভ ওয়ার্কিং করতে থাকে। তোমার ব্রেন কিন্তু প্যাসিভ থিঙ্কিং করতে করতে কি ওই জিনিসগুলা, ওই কবিতায় কবি কি বলেছেন সেটা কিন্তু তোমার ব্রেন কি আগে থেকেই চিন্তা ভাবনা করছে। সো সেগুলো তোমার লিখতে আরও ইজি হবে। অনেকে একটা আগে পেয়েছো, লেখা শুরু করো, একদম মনের মাধুরী মিশিয়ে অনেক সময় ধরে লিখে ফেলো, সেটা করে কিন্তু লাভ হবে না খুব একটা। তুমি দেখা যাবে কি যে 50 মিনিট ধরে একটা লিখেছো, পরে শেষে 2টা অ্যান্সার করার জন্য সময় আছে 15 মিনিট, তাহলে কিন্তু তুমি মার্কস পাচ্ছ না। সো প্রথমত কি, প্রশ্ন ভালো মতো পড়ে 7টা আগে তুমি ঠিক করে ফেললা যে হ্যাঁ আমি এই 7টা অ্যান্সার করব। তারপর তোমার টাইম সেন্সটা ঠিক থাকতে হবে। এটা আমি তোমাকে বলে দিব না যে এত মিনিট করে ভাগ করে নাও, এটা তোমার অবস্থা, এটা তোমার অবস্থা অনুযায়ী তুমি যখন প্র্যাকটিস করবা। তোমরা অনেকে আছো পরীক্ষার দিন গিয়ে ফার্স্ট লিখতে শুরু করো, সেটা কিন্তু করা যাবে না। তোমাকে আগে অবশ্যই টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা এইসবের আগে বা এইসবের পরে অ্যাটলিস্ট পরীক্ষার 1 মাস আগে থেকে তুমি ফুল একদম মক টেস্ট দিবা। মক টেস্ট কি ভাইয়া, মক টেস্ট হচ্ছে কি তুমি একদম পরীক্ষার আকারে তুমি নিজেই 7টা সৃজনশীল লিখবা, স্টপ ওয়াচ ধরবা। সো তুমি টাইমটাকে ভাগ করবা কীভাবে, এই যে 7টা প্রশ্ন তোমাকে আমি পড়তে বলেছি শুরুতে, এই 7টা প্রশ্ন তুমি কি করবা, শুরুতে পড়ার জন্য কি অ্যাটলিস্ট 5 মিনিট টাইম রাখবা, শেষে রিভিশনের জন্য অ্যাটলিস্ট 5 মিনিট টাইম রাখবা, যে তোমার সব কিছু ঠিকঠাক আছে কিনা, প্রতিটা জিনিস তুমি ঠিক মতো লিখেছো কিনা। শেষে যদি তুমি একটা ধরতেও পারো যে তুমি ভুল করেছো, সেটা কিন্তু তুমি চাইলেই ঠিক করে নিতে পারবো পরে। অ্যাটলিস্ট তুমি যদি হ্যাঁ এটা কি সাদৃশ্য আছে, হ্যাঁ তুমি না লিখে রাখছো, অ্যাটলিস্ট হ্যাঁ লিখলেও কিন্তু একটা মার্কস পাবা। সো রিভিশনটা খুবই জরুরি। তোমরা অনেকেই রিভিশন দাও না, রিভিশন দিতে গেলে কিন্তু অনেক মার্কস বেঁচে যায় আমাদের, ঠিক আছে। সো দেখো টাইম সেন্সটা তোমাকে ঠিক করতে হবে যে তুমি প্রথমে 5 মিনিট রাখবা, শেষে 5 মিনিট রাখবা, মাঝের টাইমটাকে তুমি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করবা। এই যে বললাম যে প্রথম সৃজনশীলে হাতের লেখা একদম সুন্দর, একদম বেস্ট ক্যালিগ্রাফার তুমি, একদম চমৎকার লেখা তোমার, ফুল লতা পাতা করে একদম ভরায় ফেলছো, কিন্তু শেষে গিয়ে 15 মিনিটে লিখতে গেছো 2টা কাকের ঠ্যাং বগের ঠ্যাং, একদম অবস্থা খারাপ। সো এটাকে অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। এখন আসি আমাদের আরেকটা জিনিস যেটা আমি অলওয়েজ মেনটেন করতাম, আমার মনে হয় তোমাদের জন্যও কাজে লাগবে, যে আসলে এমন হয় আমরা 7টা সৃজনশীল কেউই ভালো মতো পারি না। অনেক সময় 1-2টা থাকে যে একটু কম পারি, কনসেপ্টটা একটু কম, ভাষা পড়ার টাইমে আসে না যে একটু ফাঁকি দিয়ে ফেলছি আমরা। সো ওই টাইমটাতে তোমার কাজ কি, যে তোমার যে সবচেয়ে ভালো যে 3টা পারো ওই 3টা আগে লিখবা, সবচেয়ে ভালো আরও যে 2টা বা 3টা পারো সেগুলো একদম শেষে লিখবা। তুমি যে খারাপগুলো লিখতেছো বা খারাপ পারো বা অল্প পারো, এইগুলো তুমি প্রথম 2টা বা 3টা লেখার পরে এরকম সৃজনশীল লিখবা। তোমার খাতা যাতে শুরুতেও ভালো থাকে, টিচার নাম্বার দিচ্ছে, মাঝে একটু খারাপ হইলে একটু ছন্দপতন হচ্ছে, বাট শেষে গিয়ে যাতে আবার তোমার খাতাটা ভালো পায়, ওভারঅল যাতে মার্কিংটা ভালো হয়। তুমি যদি এমন করতে থাকো যে শুরুতে অনেক চমৎকার লিখে ফেলছো, শেষে গিয়ে আস্তে 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 কি তোমার মার্ক কমে গেছে, কেন তুমি কি প্রথমে লেখছো 5 পেজ, 4 পেজ, 2 পেজ, শেষেটা কি 1 পৃষ্ঠা লিখে রাখছো জাস্ট, আর কিছু লিখো নাই, খতে 2 লাইন 3 লাইন একদম ইচ্ছা মতো যা তা লিখে রাখছো, শেষে টাইম স্ট্রেস হলে কি যা তাই লিখতে হয়। সো এইটা অবশ্যই তোমরা মেনটেন করতে পারো। এখন আসো আমাদের যে মেইন স্ট্র্যাটেজি, যেটা আমাদের এই প্রথম কাজ মার্জিন করা।
সো মার্জিনটা আমরা কীভাবে করবো আসলে আমি ডিটেলসে কথা বলছি, কারণ এই ভিডিওটা ডিটেলসে যদি দেখতে পারো তোমার কিন্তু অনেক মার্কস বেঁচে যাবে। তোমার বাংলা A+ ইনশাল্লাহ চমৎকারভাবে হবে। তুমি দেখো, তোমার প্রথম কাজ হচ্ছে মার্জিন। আমাদের খাতায় মার্জিন অবশ্যই সবসময় তোমরা এক স্কেল করবা। এক স্কেলের বেশি মার্জিন করার দরকার নেই। অনেকে বক্স করো চারপাশে, দরকার নেই। তুমি জাস্ট খালি এইটা একটা মানে মার্জিন করে স্কেলিং করে একদম টাইম নষ্ট করে ফেলতেছো, কিন্তু কাজের কাজ কিছু না। নীল কালি দিয়ে মার্জিন করতে পারো, পেন্সিল দিয়ে মার্জিন করতে পারো, কোনো লাল, সবুজ, হলুদ, কমলা, বেগুনি যা যা আছে আর অন্য কোনো কালি আল্লাহর দোহাই ইউজ করো না, ঠিক আছে? সো এক স্কেল জায়গা নিলা, মোটামুটি এরকম জায়গা হবে, নিলা, মার্জিন করলা, ঠিক আছে, ভেরি গুড। তারপর এখানে নং প্রশ্নের উত্তর, এখানে ধরো 1 নং প্রশ্নের উত্তর, এটা তুমি নীল কালি দিয়ে লিখে ফেললা, ঠিক আছে? নীল কালি দিয়ে লেখা ভালো, তাহলে তোমার টিচারের জন্য ইজি হয় খাতাটা পড়া, যে সে কোনটা পড়তেছে সে তখন দেখে মিলাতে পারবে, হ্যাঁ আমি এটা পড়তেছি। তখন তুমি লিখলা 1 নং প্রশ্নের উত্তর। অনেকে এটা লেখার পরে, স্পেশালি মেয়েরা, তোমরা এখানে ফুল, লতা পাতা, নীল কালি, লাল কালি, স্টার বলো এখানে, তারপর মনে করলাম যে অনেক অনেক ছেলেরাও আছে, শুধু মেয়েদের বলতেছি না আমি, এগুলো করে ফেলো, এগুলো করে টাইম ওয়েস্ট করো। এগুলো করলে বিশ্বাস করো, মানে বিশ্বাস করেন রাসেল ভাই, আপনার একটা মার্কও বাড়বে না এইগুলা করলে, ঠিক আছে? তারপর দেখো ক নাম্বার প্রশ্নে আমরা আসি। তো এইখানে আমরা অবশ্যই এইভাবে মাঝে লিখবো, মাঝে লিখলে খুবই চমৎকার লাগে দেখতে। এই ক নাম্বারটা এখানে লিখলাম আমরা। আর আমরা সবসময় জানি যে এখানে কি একটা এক লাইনের জ্ঞানমূলক প্রশ্ন আসে, রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। সো এইখানে একটু গ্যাপ রাখবা, এই যে একটু গ্যাপ রেখে তারপর লিখবা যে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেছিলেন, শেষ, এইটুকু। অনেকে এক কাজ করো, এখানে শুধু লিখে রাখো রবীন্দ্রনাথ ঠাকুর, এটা মনে রাখবা, নো ওয়ান ওয়ার্ড অ্যান্সার। 1 নাম্বার, ভাই তোমাকে 1 নাম্বার দিচ্ছে, একটা ওয়ার্ড লিখে 1 নাম্বার পাওয়ার দরকার নেই, ঠিক আছে তুমি 1 নাম্বার পাবা, কিন্তু তোমার টিচারের কাছে একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হবে, যেটা আমাদেরকে টিচার সবসময় বলতো কলেজে, যে এখানে আমি 1 নাম্বার তোমাকে দিব, কিন্তু তুমি যে একটা ডজার সেটা কিন্তু ধরা পড়ছে, সেটার ইফেক্টটা কিন্তু পরবর্তীতে গিয়ে পড়বে, ওকে? তারপর অবশ্যই এই যে ক লিখলা, খুব বেশি গ্যাপ দিবা না, অল্প অল্প। তারপর ক শেষ করেছ, খুব বেশি গ্যাপ দিবা না, অল্প গ্যাপ দিয়ে খ লিখবা। খ লেখার এখানে গিয়ে আমাদের যেহেতু 2 মার্ক, সৃজনশীলে একটা জিনিস মেনটেন করবা, 1-এর জন্য 1 প্যারা, খ-এর জন্য 2 প্যারা, গ-এর জন্য 3 প্যারা, ঘ-এর জন্য 4 প্যারা। আসছি আমি ডিটেলসে। এইখানে দেখো খতে গিয়ে তুমি আগে এখানে কি কি প্রশ্ন আসতে পারে। ধরো এখানে একটা প্রশ্ন আসতেছে, লেটস সে সোনার তরী কবিতা, এইচএসসির জন্য, ওকে? সো সোনার তরী কবিতায় এখানে কবি সোনার তরী বলতে কি বুঝিয়েছেন? সো তোমার এসএসসি যারা আছো, তোমাদের অন্য যে কবিতা আছে সেগুলো হতে পারে, ঝর্ণার গান হতে পারে, এটা সেটা হতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ হতে পারে। সো এখানে দেখো তোমার এইখানে জ্ঞানমূলক উত্তরটাকে লিখবা যে সোনার তরী বলতে কবি এইটা বুঝিয়েছেন, জাস্ট এক কথায় এই প্যারাটাতে। এই যে তোমার 1 নাম্বার হয়ে গেল। এখানে তুমি ঠিক মতো লিখলে কি 1 পেয়ে গেলা, এখানে 1 পেয়ে গেলা। তারপর তুমি এখানে এই যে অনুধাবনমূলক, যে তুমি এটাকে অনুধাবন কিভাবে করতে পারো, কেন সোনার তরী বলতে এটা বুঝিয়েছেন, এখানে তুমি লিখলে হ্যাঁ কবি হচ্ছে এই কারণে এটাকে বুঝিয়েছেন সোনার তরী হিসেবে। এখানে কিন্তু তুমি আরও 1 নাম্বার পেয়ে গেল, একদম কি স্ট্রাকচার্ড। এখানে কিন্তু মার্ক কমার কিন্তু সুযোগ আমি দেখছি না এই দুইটাতে। আমাদের কমন কিছু মিথ আছে, সেই দুইটা জিনিস আমি একটু বলি, যে আমাদের টিচাররা খাতা ওজন করে মার্ক দেয়, তারপর যত পেজ তত নাম্বার, নো, নেভার, এসব বুলশিট। এইগুলো একদম মাথায় নেওয়া যাবে না, ঠিক আছে? এইগুলো কোনোভাবে তুমি মাথায় নিবা না, এইগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা করবা না। তোমার লেখা হতে হবে পরিমিত। সবসময় তুমি কি মানে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিতে বেশি নজর দিবা, ঠিক আছে? আমাদের দেখো ক আর খ গেল। এখন আমরা যদি গতে আসি, গতে কিন্তু আমরা কি বলেছি 3টা পার্ট হবে, ওকে? তো গতে আসলে নর্মালি কি কি প্রশ্ন আসে? নর্মালি আসে হচ্ছে তোমার উদ্দীপকের সাথে কোন চরিত্রের সাদৃশ্য বা বৈসাদৃশ্য রয়েছে, চরিত্র হতে পারে, কোন গল্পের হতে পারে, সব কিছু। সো এখানে জ্ঞানমূলক, তুমি এখানে বেশি জিনিস ভাই লিখতে যাবা না। এখানে তোমাকে চেয়েছে কোন চরিত্রের সাথে মিল আছে, লিখে দিলা। এখানে কি এই চরিত্রের সাথে মিল আছে, বোধার সাথে লেটসে মিল আছে, হয়ে গেল, হ্যাঁ শেষ, তুমি দিয়ে দিলা 1 নাম্বার কি কমপ্লিট। তারপর তুমি এখানে সেকেন্ড পার্টে এসে অনুধাবনমূলক লিখবা, ওই কবিতার মূল ভাবটা, ওই গল্পের মূল ভাবটা
মানে ওই গল্পের মূল ভাব বলতে কি যে ওই পার্টটুকু মানে প্রশ্নের স্পেসিফিক পার্টের মূল ভাবটাকে তুমি একটু গুছিয়ে লিখবা, জাস্ট 3 লাইনে, খুব বেশি লিখতে হবে না, 3 থেকে 4 লাইন। এখানে তুমি স্ট্রাকচার ভাবে লিখতে পারো, আরও 1 মার্ক দিতে বাধ্য তোমার টিচার, কোনোভাবেই কাটার সুযোগ নেই ঠিক মতো লিখতে পারো। এইখানে হচ্ছে তোমার প্রয়োগ পার্ট। প্রয়োগ পার্টে এখন এসে তুমি তুমি উদ্দীপকের সাথে কি পেয়েছো আর তোমার গল্পের সাথে কি পেয়েছো, দুইটাকে এখন কি মার্জ করার টাইম এসে গিয়েছে। তুমি যদি গুছিয়ে লিখতে পারো যে উদ্দীপকে বলছে সে ইলিশ মাছ খায়, কবিতায়ও ছিল সে ইলিশ মাছ খায়, তার মানে কি তাদের মধ্যে কি সাদৃশ্য রয়েছে। আর এমন যদি থাকে যে উদ্দীপকে কি ইলিশ মাছ খায় কিন্তু কবিতায় পাঙ্গাস মাছ খেয়েছিল, তাহলে কিন্তু কি মিল নেই। সো এখানে তুমি কি একদম প্রয়োগ করে দেখিয়ে দিলা, এইখানে তোমাকে 1 মার্ক দিতে টিচার বাধ্য, তুমি যদি ঠিক মতো স্ট্রাকচার ওয়েতে করতে পারো। গেল, তারপর মোটামুটি ধরো তোমার কোয়েশ্চেনটা এই পর্যন্ত আসবে। তো অনেকে কী করো, একটা ভুল করে ফেলো, তোমরা লিখতে 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 এই পর্যন্ত একদম লিখে ফেলো। দরকার নেই ভাই, তোমাকে আমি কি বললাম, তুমি হইতেছে এখানে 1 লাইন লিখবা, এখানে 3 লাইন লিখবা, এখানে 6 থেকে 8 লাইন লিখলা। তোমার ধরো মোটামুটি লিখে ট্রাই করবা এই পেজের মধ্যে পর্যন্ত আসতে, মানে মাঝখান পর্যন্ত আসতে। এখানে কিন্তু 1 নম্বর তোমাকে টিচার দিয়ে দিবে, এখানে 3 পাওয়া ইজি। এই জন্য তোমাকে কি 2 পৃষ্ঠা লিখতে হবে না। তোমার টার্গেট থাকবে প্রতিটা সৃজনশীল যাতে তুমি একদম ভালো মতো লিখতে পারো, প্রতিটা সৃজনশীল যাতে তুমি একদম ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারো, ঠিক আছে। এখানে তোমাকে একটু কি কমিউনিস্ট হইতে হবে, ঠিক আছে, সোশ্যালিস্ট হইতে হবে। আচ্ছা, এই পেজটাতে আর কিছু লিখবা না, এটাকে একটু ফাঁকা রেখে দিলা। আর যদি এমন হয় তোমার এইখানে শেষ হয়ে যেতেছে, এখানে 1-2 লাইনে, তখন তুমি এখানে ঘটা শুরু করতে পারো। বাট আমি সবসময় কি করতাম, এইটুকুকে মানে এই পর্যন্ত মাঝামাঝি পর্যন্ত আসলে এখানে ফাঁকা। তো এখানে অনেকে বলতে পারো যে হ্যাঁ পরের পেজে গেলে টিচাররা খাতা দেখবে না, এখানে ফাঁকা থাকলে। নো, নেভার, এগুলো হয় না। তোমার টিচার যখন দেখবে তোমারটা স্ট্রাকচারভাবে আগানো, সে অবশ্যই দেখবে, প্রতিটা পৃষ্ঠা তোমার দেখবে। আমরা লিখে এসেছি, আমরা প্রতিটা এসএসসি বলো, জিএসসি বলো, এইচএসসি বলো, পরীক্ষা দিয়েছি, A+ পেয়েছি, আলহামদুলিল্লাহ, বৃত্তি পেয়েছি, সব কিছু করে এসেছি। কলেজে আলহামদুলিল্লাহ বাংলায় খুব ভালো মার্কস পেয়ে এসেছি। সো আমরা জানি যে কীভাবে লিখতে হয়। তারপর এখানে দেখো ঘ নাম্বারটা, ঘ নাম্বারে কিন্তু 4টা পার্ট। এখানে কিন্তু একটা ট্রিকি ব্যাপার আছে, কি তুমি জ্ঞানমূলক আবার সেম, এখানেও কিন্তু মোটামুটি গয়ের মতোই জ্ঞানমূলকে তোমার থাকবে। এখানে তোমার হচ্ছে যে এখানে একটু গয়ের থেকে ঘটা প্রশ্নটা একটু বড় থাকে, লেসটা একটু বড় থাকে। সো এখানে তোমার সেম যে কোনটার সাথে সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে, কিন্তু কেন বৈসাদৃশ্য রয়েছে বা এটা কি করলে ঠিক হইতে পারতো, এরকম প্রশ্ন আসে। সো তুমি লেখলা জ্ঞানমূলক, তারপর আবার ওই পার্টের মূল ভাবটা তুমি অনুধাবন করে লিখলা। তারপর প্রয়োগে গিয়ে তুমি কি করবা, তুমি হচ্ছে এইখানে এসে তুমি উদ্দীপকের আর গদ্যের মানে বা পদ্যের, হ্যাঁ, উদ্দীপক বলো, গদ্য আর পদ্য, এইটা তুলনামূলক আলোচনা করবা, যেটা তুমি করেছিলে গতে, গড় একদম লাস্ট পার্টে। ওকে, ডান, তুমি করে ফেললা। তারপর উচ্চতর দক্ষতাতে তুমি এসে তুমি এইখানে যে লিখছিলে না যে সাদৃশ্য বা বৈসাদৃশ্য রয়েছে, তুমি এইখানে এসে র্যাপ আপ করবা। র্যাপ আপ কি মানে, তুমি জিনিসটাকে গুছাবা। মানে তুমি এতক্ষণ যে এত বকবক করলা, তুমি হচ্ছে কি অ্যান্সার পেলা শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত কি অ্যান্সারটা আসলো, শেষ পর্যন্ত তুমি কনক্লুশনে কি কনক্লুশন দাঁড়াচ্ছে এখানে, সেটা তুমি এসে এখানে করলে কিন্তু কি মোটামুটি গুছিয়ে ফেলতে পারবা, ঠিক আছে। ওকে, সো মোটামুটি যদি এই স্ট্র্যাটেজি তুমি মেনটেন করতে পারো, ইনশাল্লাহ সৃজনশীলে আমি কথা দিচ্ছি তুমি অ্যাটলিস্ট 60+ তো ইনশাল্লাহ পাবেই, চাইলে 65ও পাওয়া সম্ভব, যদি তুমি ঠিক মতো প্রতিটা জিনিস গুছিয়ে পড়াশোনা করো অ্যান্ড তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, অ্যান্ড এই স্ট্র্যাটেজিগুলো যদি তুমি মেনটেন করতে পারো। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, তোমরা যদি আমাদের ফেসবুক থেকে ভিডিওটা দেখো, তোমরা হচ্ছে ইউটিউবে গিয়ে অন্বেষণ স্কুল এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর আমাদের ফেসবুক যেটা পেজ আছে অন্বেষণ, সেটা তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে এইচএসসির জন্য, সেটা অন্বেষণ, ঠিক আছে। মোট কথা তুমি অন্বেষণ অ্যান্ড অন্বেষণ স্কুল এই দুটো জিনিস সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে অন্বেষণটাকে লাইক দিয়ে রাখো, একটা ফলো দিয়ে রাখো। ইনশাল্লাহ তোমার এইচএসসির প্রতিটা সাবজেক্টের আমরা গাইডলাইন নিয়ে আসছি, আমরা ম্যারাথন ক্লাস নিয়ে আসছি খুব দ্রুত। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।